মন পিয়ন ক্লাসিক্স চ্যানেলে আজকে আমাদের নিবেদন কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প মেজ দিদি। শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 15ই সেপ্টেম্বর 1876 খ্রিস্টাব্দে দেবনন্দপুর গ্রামে এবং মাত্র 61 বছর বয়সে 16ই জানুয়ারি 1938 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তার এই মেজদিদি গল্পটি নিয়ে গড়ে উঠেছে একাধিক সিনেমা, কিন্তু আজ আমরা শুনে নেব অডিও স্টোরি রূপে। খুব সম্ভবত এই প্রথমবার মেজদিদি গল্পটি কেবলমাত্র মন পিয়ন ক্লাসিক্সে। গল্পের সূত্রধর হিসেবে রইলাম আমি মৌমিতা। শুরু হচ্ছে শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প মেজদিদি। কেষ্টার মা মুড়ি কড়ায় ভেজে চেয়ে চিনতে অনেক দুঃখে কেষ্টধনকে 14 বছরেরটি করে মারা গেলে গ্রামে তার আর দাঁড়াবার স্থান রইল না। বইমাত্র বড় বোন কাদম্বিনীর অবস্থা ভালো। সবাই বলল, যা কেষ্ট তো দিদির বাড়িতে গিয়ে থাকবে, সে বড় মানুষ, বেশ থাকবি যা। মায়ের দুঃখে কষ্টে কেঁদে কেষ্ট জ্বর এনে ফেলল। শেষে ভালো হয়ে ভিক্ষে করে শ্রাদ্ধ করল। তারপরে ন্যাড়া মাথায় একটি ছোট পুঁটুলি সম্বল করে দিদির বাড়ি রাজহাটে এসে উপস্থিত হলো। দিদি তাকে চিনত না। পরিচয় পেয়ে এবং আগমনের কারণ শুনে একেবারে অগ্নিমূর্তি হয়ে উঠল। সে নিজের নিয়মে ছেলেপুলে নিয়ে ঘর সংসার পেতে বসেছিল। হঠাৎ একই উৎপাত! পাড়ার যে বুড়ো মানুষটি কেষ্টাকে পথ চিনিয়ে সঙ্গে এসেছিল তাকে কাদম্বিনী খুব কড়া কড়া 2-4টা কথা শুনিয়ে দিল। বাড়ি আমার মাসিমার কুটুমকে ডেকে এনেছেন ভাত মারতে। আমার নাকি সৎ মা। বজ্জাত মা কি জ্যান্তে একদিন খোঁজলি না, এখন মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করেছেন। যাও বাপু, তুমি পরের ছেলে ফিরিয়ে নিয়ে যাও, এসব ঝঞ্ঝাট আমি পোয়াতে পারবো না। বুড়ো জাতিতে নাপিত কেষ্টার মাকে ভক্তি করত, মা ঠাকুরন বলে ডাকতো, তাই এত বাজে কথাতেও হাল ছাড়ল না। কাকুতি মিনতি করে বলল, দিদি ঠাকরন, লক্ষ্মীর ভাঁড়ার তোমার, কত দাস দাসী অতিথি ফকির কুকুর বিড়ালে সংসারে পাত পেতে মানুষ হয়ে যাচ্ছে। এ সোঁড়া দুমুটো খেয়ে বাইরে পড়ে থাকলে তুমি জানতেও পারবে না। বড় শান্ত সুবোধ ছেলে দিদি ঠাকুরন। ভাই বলে না নাও, দুঃখী অনাথ বামুনের ছেলে বলেও বাড়ির কোণে একটু ঠাঁই দাও দিদি। এ স্তুতিতে পুলিশের দারোগার মন ভেজে। কাদম্বিনী মেয়ে মানুষ মাত্র, কাজেই সে তখনকার মতো চুপ করে রইল। বুড়ো কেষ্টকে আড়াল করে ডেকে 2টো শলা পরামর্শ দিয়ে চোখ মুজে বিদায় নিল। কেষ্ট আশ্রয় পেল। কাদম্বিনীর স্বামী নবীন মুখুজ্জের ধান চালের আড়ত ছিল। তিনি বেলা 12টার পর বাড়ি ফিরে কেষ্টাকে আর চোখে দেখে প্রশ্ন করলেন, এটি কে? তোমার বড় কুটুম গো, বড় কুটুম। নাও, খাওয়াও, পড়াও, মানুষ করো, পরকালের কাজ হোক। নবীন সৎ শাশুড়ির মৃত্যু সংবাদ ইতিমধ্যেই পেয়েছিলেন। ব্যাপারটা বুঝলেন। বললেন, বটে, বেশ নধর গোলগাল দেহটির তো। বেশ হবে না কেন? বাপ আমার বিষয় আশয় যা কিছু রেখে গিয়েছিলেন সে সমস্তই মাগি ওর গর্ভে ঢুকিয়েছে। আমি তো তার একটি কানা করিও পেলুম না। বলা বাহুল্য, এই বিষয় আশয় বলতে একখানা মাটির ঘর এবং তার সাথে একটি বাতাবি নেবুর গাছ। ঘরটিতে বিধবা মাথা গুঁজে থাকতেন এবং নেবুগুলি বিক্রি করেই ছেলের স্কুলের মাইনে জোগাতেন। বাহ, খুব ভালো। ভালো নয় আবার, বড় কুটুম যে গো, তাকে তার মতো রাখতে হবে তো। এতে আমার পাঁচু গোপালের বরাতে একবেলা এক সন্ধ্যে জোটে তো তাই দের।
নইলে অখ্যাতিতে দেশ ভরে যাবে। বলে পাশের বাড়ির দোতলা ঘরের বিশেষ একটা খোলা জানালার প্রতি রেগে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন। এই ঘরটা তার মেজোজা হেমাঙ্গিনীর। কেষ্ট বারান্দার একধারে ঘাড় হেঁট করে বসে লজ্জায় মরে যাচ্ছিল। কাদম্বিনী ভাঁড়ারে ঢুকে একটা নারকেলের মালায় একটুখানি তেল এনে তার পাশে রেখে বললেন, আর মরা কান্না কানতে হবে না, যাও পুকুর থেকে ডুব দিয়ে এসো গে। বলি ফুলের তেল টেল মাখা অভ্যেস নেই তো? শুনছো, তুমি চান করতে যাওয়ার সময় বাবুকে ডেকে নিয়ে যেও গো, নইলে ডুবে মলে টলে বাড়ি শুদ্ধ লোকের হাতে দড়ি পড়বে। কেষ্ট ভাত খেতে বসেছিল। সে স্বভাবতই ভাতটা একটু বেশি খেত। তার উপর কাল বিকেল থেকে কিছুই খাওয়া হয়নি। আজ এতখানি পথ হেঁটে এসেছে, বেলাও হয়েছে। নানা কারণে পাতের ভাত শেষ করেও তার ঠিক খিদে মেটেনি। নবীন একটু দূরে খেতে বসেছিলেন। লক্ষ্য করে স্ত্রীকে বললেন, কেষ্টকে আর দুটি ভাত দাও গো। দি বলে কাদম্বিনী উঠে গিয়ে পরিপূর্ণ এক থালা ভাত এনে সমস্তটা তার পাতে ঢেলে দিয়ে হেসে বললেন, তবেই হয়েছে। এ হাতির কোরাক নিত্য জোগাতে গেলে যে আমাদের আড়ত খালি হয়ে যাবে। ওবেলা দোকান থেকে মন 2 মোটা চাল পাঠিয়ে দিও, নইলে দেউলে হতে দেরি হবে না, তা বলে রাখছি। মর্মান্তিক লজ্জায় কেষ্টর মুখখানি আরও ঝুঁকে পড়ল। সে মায়ের এক ছেলে। দুঃখিনী মায়ের কাছে সরু চাল খেতে পেত কিনা সে খবর জানা নেই, কিন্তু পেট ভরে খাওয়ার অপরাধে কোনোদিন লজ্জায় মাথা হেঁট করতে হয়নি। তার মনে পড়ল, হাজার বেশি খেয়েও কখনো মায়ের মনের স্বাদ মেটাতে পারেনি। মনে পড়ল, এই সেদিনও ঘুড়ি লাটাই কেনবার জন্যে 2 মুঠো ভাত বেশি খেয়ে পয়সা আদায় করে নিয়েছিলাম মায়ের থেকে। তার 2 চোখের কোণ বেয়ে বড় বড় জলের ফোঁটা ভাতের থালার উপর নিঃশব্দে ঝরে পড়তে লাগলো। সে সেই ভাত মাথা গুজে গিলতে লাগলো। বাঁ হাতটা তুলে মুছতে পর্যন্ত সাহস করল না, পাছে দিদির চোখে পড়ে কিছু পূর্বেই মায়া কান্না কাঁদার অপরাধে বকুনি খেয়েছিল। সেই ধমক তার এত বড় মাতৃশোকেরও ঘাড় চেপে রাখল। পৈতৃক বাড়িটা 2 ভাই ভাগ করে নিয়েছিল। পাশের দোতলা বাড়িটা মেজো ভাই বিপিনের। ছোট ভাইয়ের অনেকদিন মৃত্যু হয়েছিল। বিপিনেরও ধান চালের কারবার। তার অবস্থাও ভালো, কিন্তু বড় ভাই নবীনের সমান নয়। তা হলেও এনার বাড়িটাই দোতলা। মেজো বউ হেমাঙ্গিনী শহরের মেয়ে। সে দাসদাসী রেখে লোকজন খাইয়ে জাঁক জমকে থাকতে ভালোবাসে। পয়সা বাঁচিয়ে গরিবি চালে চলে না বলেই হয়তো বছর 4 আগে 2 জায়ে ঝগড়া করে পৃথক হয়েছিল। সেই অবধি প্রকাশ্য কলহ অনেকবার হয়েছে, অনেকবার মিটেছে, কিন্তু মনোমালিন্য একটি দিনের জন্য ঘোচেনি। কারণ সেটা বড়জা কাদম্বিনীর একলার হাতে। তিনি পাকা লোক, ঠিক বুঝতেন ভাঙা হাড়ি জোড়া লাগে না। কিন্তু মেজবউ অত পাকা নয়, অমন করে বুঝতেও পারতো না। ঝগড়াটা প্রথমে সেই করে ফেলতো বটে, কিন্তু সেই মেটাবার জন্য, কথা বলবার জন্য, খাওয়াবার জন্য ভেতরে ভেতরে ছটফট করে একদিন আস্তে আস্তে কাছে এসে বসতো। শেষে হাতে পায়ে ধরে কেঁদে কেটে ঘাট পেনে বড়জাকে নিজের ঘরে এনে ভাব করত। এমনি করে 2 জায়ের অনেক দিন কেটেছে। আজ বেলা 3টা 3:30টার সময় হেমাঙ্গিনী এ বাড়িতে এসে উপস্থিত হলো। কূপের পাশে সিমেন্ট বাঁধানো বেদির উপর রোদে বসে কেষ্ট সাবান দিয়ে এক রাশ কাপড় পরিষ্কার করছিল। কাদম্বিনী দূরে দাঁড়িয়ে অল্প সাবান
ও বেশি পরিমাণে গায়ের জোরে কাপড় কাচার কৌশলটা শিখিয়ে দিচ্ছিলেন। মেজোজাকে দেখবার মাত্রই বলে উঠলেন, মা গো, ছোড়াটা কি নোংরা কাপড় চোপড় নিয়ে এসেছে। কথাটা সত্য। কেষ্টার সেই লাল পেড়ে ধুতিটা পরে এবং চাদরটা গায়ে দিয়েই কেউ কুটুমবাড়ি যায় না। দুটোকে পরিষ্কার করা জরুরি ছিল বটে, কিন্তু ধোপার অভাবে ঢের বেশি আবশ্যক হয়েছিল পুত্র পাঁচু গোপালের জোড়া দুই এবং তার বাবার জোড়া দুই পরিষ্কার করার। কেষ্টা আপাতত তাই করছিল। হেমাঙ্গিনী একবার তাকিয়ে টের পেল বস্ত্রগুলি কাঁধে, কিন্তু সে উল্লেখ না করে জিজ্ঞেস করল, ছেলেটি কে দিদি? এর মধ্যেই নিজের ঘরে বসে তিনি সমস্তটাই জানতে পেরেছিলেন। দিদি ইতস্তত করছেন দেখে আবার বললেন, বাহ, দিব্যি ছেলেটি তো। তা মুখের ভাব তো দেখি তোমারই মতন দিদি। বলি, বাপের বাড়ির কেউ নাকি? আমার বই মাত্র ভাই। ওরে ও কেষ্ট, তোর মেজ দিদিকে একটা প্রণাম কর না রে। কি অসভ্য ছেলে বাবা, গুরুজনকে একটা নমস্কার করতে হয়, তাও কি তোর মা আমাকে শিখিয়ে দিয়ে মরেনি রে? কেষ্ট থতমত খেয়ে উঠে এসে কাদম্বিনীর পায়ের কাছে নমস্কার করাতে তিনি ধমকে উঠলেন, আমর হাবা কালা নাকি? কাকে প্রণাম করতে বললুম, কাকে এসে করলে? এসে অবধি তিরস্কার ও অপমানের অবিশ্রাম আঘাতে তার মাথা কাজ করছিল না। তার ঝাঁঝে ব্যস্ত ও হতবুদ্ধি হয়ে হেমাঙ্গিনীর পায়ের কাছে সরে এসে মাথা নিচু করতেই সে হাত দিয়ে ধরে ফেলে, তার চিবুক স্পর্শ করে আশীর্বাদ করল। থাক থাক, হয়েছে ভাই, চিরজীবী হও। কেষ্ট অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। এ দেশে এমন করে যে কেউ কথা বলতে পারে, এটা যেন তার মাথায় ঢুকল না। তবে সেই কুণ্ঠিত ভীত অসহায় মুখখানির দিকে তাকানো মাত্র হেমাঙ্গিনীর বুকের ভেতরটা যেন মুচড়িয়ে কেঁদে উঠল। নিজেকে আর সামলাতে না পেরে এই হতভাগ্য অনাথ বালককে বুকের কাছে টেনে নিয়ে তার পরিশ্রান্ত ঘামে ভেজা মুখখানি নিজের আঁচলে মুছিয়ে দিয়ে যাকে বলল, আহা, একে দিয়ে কি কাপড় কাচিয়ে নিতে আছে দিদি? একটা চাকর ডাকুনি কেন? আমি তো তোমার মতো বড় মানুষ নই মেজ বউ, যে বাড়িতে 10-20টা দাস দাসী আছে। আমাদের গেরস্ত ঘরে। উমা, শিবুকে একবার এ বাড়িতে পাঠিয়ে দে তো মা। বড় ঠাকুর আর পাঁচুর ময়লা কাপড়গুলো পুকুর থেকে কেচে শুকর দিয়ে দিক। এবেলা কেষ্ট আর পাঁচু গোপাল আমার ওখানে খাবে দিদি। সে স্কুল থেকে এলেই পাঠিয়ে দিও, কেমন? আমি ততক্ষণ একে নিয়ে যাই। কেষ্ট, ওর মতো আমিও তোমার দিদি হই, এসো আমার সঙ্গে। বলে তার হাত ধরে নিজেদের বাড়িতে নিয়ে গেল। কাদম্বিনী বাধা দিলেন না। হেমাঙ্গিনীর দেওয়া এত বড় খোঁচাটাও নিঃশব্দে হজম করলেন। তার কারণ, যে ব্যক্তি খোঁচা দিয়েছে সে এবেলা খরচটাও বাঁচিয়ে দিয়েছে। কাদম্বিনীর পয়সার থেকে বেশি ভালোবাসা এই সংসারে আর কিচ্ছুর ওপর ছিল না। তাই গাভীর দুধ দিতে দাঁড়িয়ে পা ছুটলে তিনি তা সইতে পারতেন। কি খেয়ে এলি রে কেষ্ট? লুচি, কি দিয়ে খেলি? রুই মাছের মুড়োর তরকারি, সন্দেশ আর রসগোল্লা। ইস, বলি মেজ ঠাকুরের মুড়োটা কার পাতে দিলেন? হঠাৎ এই প্রশ্নে কেষ্টর মুখখানি ফ্যাকাশে হয়ে গেল। দেরি দেখে কাদম্বিনী বললেন, তোর পাতে বুঝি? গুরুতর অপরাধীর মতো কেষ্ট মাথা হেঁট করল। দূরে দাওয়ায় বসে নবীন তামাক খাচ্ছিলেন। কাদম্বিনী সম্বোধন করে বললেন, বলি শুনলে তো? খুড়ি আপনার লোক। ব্যবহারটা দেখো। পাঁচু গোপাল আমার রুই মাছের মুড়ো বলতে অজ্ঞান। সে কি তা জানে না? তবে কোন আক্কেলে তার পাতে না দিয়ে বেনু বনে মুক্ত চড়িয়ে দিলে? বলি হ্যাঁ রে কেষ্ট,
সন্দেশ, রসগোল্লা খুব পেট ভরে খেলি। 7 জন্মে কখন তুই এসব চোখেও দেখিসনি। শুনছো, শুনছো তুমি? যারা 2টি ভাত পেলে বেঁচে যায় তাদের পেটে লুচি সন্দেশ কি হবে? কিন্তু আমি বলছি তোমাকে, কেষ্টকে মেজগিন্নি বিগড়ে না দেয় তো আমাকে কুকুর বলে ডেকো। নবীন চুপ করে রইলেন, কারণ তার স্ত্রীর উপস্থিতিতে মেজবউ তাহাকে বিগড়ে ফেলতে পারবে এই দুর্ঘটনা তিনি বিশ্বাস করলেন না। তার স্ত্রীর কিন্তু স্বামীর ওপরে বিশ্বাস ছিল না, বরং 16 আনা ভয় ছিল। সাদাসিধে ভালো মানুষ বলে যে কেউ তাকে ঠকিয়ে নিতে পারে। সেই জন্য ছোট ভাই কেষ্টর মানসিক উন্নতি অবনতির প্রতি সেই থেকে তিনি প্রখর দৃষ্টি দিয়ে রাখলেন। পরদিন থেকেই 2টো চাকরের একটাকে ছাড়ানো হলো। কেষ্ট নবীনের ধান চালের আড়তে কাজ করতে লাগলো। সেখানে সে ওজন করে, বিক্রি করে, 4 ক্রোশ হেঁটে নমুনা সংগ্রহ করে আনে। দুপুরবেলা নবীন ভাত খেতে আসলে দোকান আগলায়। দিন 2 পরে একদিন তিনি আহার নিদ্রা সেরে দোকানে ফিরলে সে ভাত খেতে এসেছিল। তখন বেলা 3টে। কেষ্ট পুকুর থেকে স্নান করে এসে দেখলো দিদি ঘুমাচ্ছেন। আর তখনকার ক্ষুধার তাড়নায় হয়তো বাঘের মুখ থেকেও খাবার কিনে আনতে পারত, কিন্তু দিদিকে ডেকে তুলবে এ সাহস হলো না। রান্নাঘরের দাওয়ার একধারে চুপটি করে দিদির ঘুম ভাঙার আশায় বসেছিল। হঠাৎ ডাক শুনল। কেষ্ট, সে আহ্বান স্নিগ্ধ হয়ে তার কানে বাজল। মুখ তুলে দেখল মেজদি তার দোতলার ঘরের জানালা দিয়ে দাঁড়িয়ে আছেন। কেষ্ট একটিবার সেদিকে তাকিয়ে মুখ থামালো। খানিক পরে হেমাঙ্গিনী নেমে এসে কেষ্টর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কদিন দেখিনি তো, এখানে চুপটি করে বসে কেন কেষ্ট? একে খিদেতে অল্পেই চোখে জল আসে, তাতে এমন স্নেহার্দ কণ্ঠস্বর। তার 2 চোখ টলটল করতে লাগলো। সে ঘাড় হেঁট করে রইল, উত্তর দিতে পারল না। মেজখুড়িকে সব ছেলেমেয়েরা ভালোবাসত। তাহার গলার স্বর শুনে কাদম্বিনীর ছোট মেয়ে ঘর থেকে বেরিয়ে এসে বলল, কেষ্ট মামা, রান্নাঘরে তোমার ভাত ঢাকা আছে, খাও গে, মা খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। কেষ্টর এখনো খাওয়া হয়নি? তোর মা খেয়ে ঘুমুচ্ছে কি রে? হ্যাঁ কেষ্ট, আজ এত বেলা হলো কেন ভাই? কেষ্টা ঘাড় হেঁট করেই রইল। টুনি জবাব দিল, কেষ্ট মোর রোজ তো এমনি বেলা হয়, বাবা খেয়ে দিয়ে দোকানে ফিরে গেলে তবেও খেতে আসে। ও, তার মানে কেষ্টকে দোকানের কাজে লাগানো হয়েছে। তা ওকে বসিয়ে যে খাওয়ানো হবে এই আশা অবশ্যই আমি করিনি। কিন্তু এত বেলা অবধি অভুক্ত রাখবি? আঁচলে চোখ মুছতে মুছতে তিনি বাড়ি চলে গেলেন। মিনিট 2 পরে 1 বাটি দুধ হাতে ফিরে আসলেন। রান্নাঘরে ঢুকে শিউরে মুখ ফিরে দাঁড়ালেন। কেষ্ট খেতে বসেছিল। একটা পেতলের থালার উপর ঠান্ডা শুকনো দলা পাকানো ভাত, একপাশে একটুখানি ডাল, ওর উপর একটু তরকারির মতো। দুধটুকু পেয়ে তার মলিন মুখখানি হাসিতে ভরে গেল। হেমাঙ্গিনী দরজার বাইরে এসে দাঁড়ালেন। কেষ্ট খাওয়া শেষ করে পুকুরে আঁচাতে গেলে একটিবার মুখ বাড়িয়ে দেখলেন পাতে গোনা একটিও ভাত পড়ে নেই। ক্ষুধার জ্বালায় সে সেই অন্ন নিঃশেষ করে ফেলেছে। আহারে, আমার ছেলে ললিত তো এই বয়সী। আমার অবর্তমানে যদি ললিতের এই অবস্থা হয়,
সর্দি হলে হেমাঙ্গিনীর মাঝে মাঝে জ্বর আসতো। 2 দিন থাকতো, তারপর নিজে নিজে ভালো হয়ে যেত। দিন কয়েক পরে এমনি একটু জ্বর বোধ হওয়ায় সন্ধ্যার পর বিছানায় শুয়েছিলেন। ঘরে কেউ নেই। হঠাৎ মনে হলো কে যেন সন্তর্পণে দরজার আড়ালে দাঁড়িয়ে উঁকি মারছে। তিনি ডাকলেন, খেয়ে রে ওখানে দাঁড়িয়ে? ললিত। কেউ সাড়া দিল না। আবার ডাকতে আড়াল থেকে জবাব আসলো, আমি। কে আমি রে? আয় ঘরে এসে বস। কেষ্ট সসংকোচে ঘরে ঢুকে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। হেমাঙ্গিনী উঠে বসে সস্নেহে কাছে ডেকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে কেষ্ট? কেষ্ট আরও একটু দূরে সরে এসে মলিন কোচার খুঁট খুলে 2টি আধ পাকা পেয়ারা বার করে বলল, এটা খেও, জ্বরের মুখে খেতে বেশ লাগবে। ওমা, কোথায় পেলি রে? কাল থেকে আমি কত লোককে খোসামত করছি, কেউ আমায় এনে দিতে পারেনি। হ্যাঁ কেষ্ট, কে তোকে বললে আমার জ্বর হয়েছে? কেষ্টা জবাব দিল না। কে বললে আমি পেয়ারা খেতে চেয়েছি? কেষ্টা তারও জবাব দিল না। সে সেই যে মুখ হেঁট করলো আর তুলতেই পারল না। ছেলেটি যে অতিশয় লাজুক ও ভীরু স্বভাবের হেমাঙ্গিনী তা আগেই টের পেয়েছিলেন। তখন তার মাথায় মুখে হাত বুলিয়ে দিয়ে আদর করে দাদা বলে ডেকে আরো কত কি কৌশলে তার ভয় ভাঙিয়ে অনেক কথা জেনে নিলেন। অনেক অনুসন্ধানের পর পেয়ারা সংগ্রহ করার কথা থেকে শুরু করে তাদের দেশের কথা, মায়ের কথা, খাওয়া দাওয়ার কথা, দোকানে কি কাজ করতে হয় তার কথা একে একে সমস্ত বিবরণ শুনে চোখ মুছে বললেন, তোর এই মেজদিকে কখনো কিছু লুকোসনি কেষ্ট। যখন যা দরকার। আচ্ছা মেজ দিদি। কাদম্বিনীর আক্রোশ কেষ্টার প্রতি দিন দিন বেড়েই চলতে লাগলো। কারণ সে সৎমার ছেলে, সে নিরুপায়, নিন্দার ভয় তাকে তাড়িয়েও দেওয়া যায় না। সুতরাং যখন রাখতেই হবে তখন যতদিন তাহার দেহ বইবে ততদিন খাটিয়ে নেওয়াই ঠিক। সে ঘরে ফিরে আসতে দিদি ধরলেন, সমস্ত দুপুর দোকান পালিয়ে কোথায় ছিলি রে কেষ্ট? কেষ্ট চুপ করে রইল। কাদম্বিনী ভয়ানক রেগে বললেন, বল শিগগিরি। কেষ্ট চুপ করে রইল। চুপ করে থাকলে যাদের রাগ পড়ে কাদম্বিনী সে দলে নন। অতএব কথা বলাবার জন্য তিনি যতই জেদ করতে লাগলেন, বলাতে না পেরে তার ক্রোধ এবং রোগ ততই চড়তে লাগলো। অবশেষে পাঁচু গোপালকে ডেকে তার 2 কান বারবার মুলিয়ে দিলেন এবং তার জন্য রাত্রে হাঁড়িতে চাল নিলেন না। সারা রাত কেষ্ট অন্ধকার মাটিতে পড়ে আজ অনেক দিন পর আবার মাকে মনে করে মেজদির নাম করে ফুলে ফুলে কাঁদতে লাগলো। পরদিন সকালেই কেষ্ট হঠাৎ গুটি গুটি ঘরে ঢুকে হেমাঙ্গিনীর পায়ের কাছে বিছানার একপাশে বসল। হেমাঙ্গিনী পা দুটি একটু গুটিয়ে নিয়ে সস্নেহে বললেন, দোকানে যাসনি কেষ্ট? এইবার যাব। দেরি করিস নে দাদা, এই বেলা যা, নইলে এক্ষুনি ওরা আবার গালাগালি করবে। যাই। বলে সে উঠে দাঁড়ালো। একবার ইতস্তত করে কি একটা বলতে গিয়ে আবার চুপ করল। হেমাঙ্গিনী তার মনের কথা যেন বুঝলেন, বললেন, তোর মুখটা তো শুকনো কেন রে? কিছু বলবি আমাকে? কাল কিছু খাইনি মেজদি। কাল থেকে খাসনি? বলিস কি কেষ্ট? কিছুক্ষণ পর্যন্ত হেমাঙ্গিনী
স্থির হয়ে রইলেন। তারপর দুই চোখ জলে ভরে গেল। তার হাত ধরে টেনে আরেকবার কাছে বসিয়ে একটি একটি করে সব কথা শুনে নিয়ে বললেন, কাল রাত্রিরেই কেন এলি নে ভাই? এই আমার মাথার দিব্যি রইল। আজ থেকে আমাকে তুই তোর সেই মরা মা বলে মনে করবি। যথাসময়ে সমস্ত কথা কাদম্বিনীর কানে গেল। তিনি নিজের বাড়ি থেকে মেজবউকে ডাক দিয়ে বললেন, ভাইকে কি খাওয়াতে পারি নে যে তুমি অত কথা তাকে গায়ে পড়ে বলতে গেছো? যদি গায়ে পড়েই বলে থাকে তাতেই বা দোষ কি? তোমার ছেলেটিকে ডেকে এনে আমি যদি এমনি করে বলি, তোমার মানটি কোথায় থাকে শুনি? তুমি এমন করে নাই দিলে, আমি তাকে শাসন করি কি করে বলো দেখি? দিদি, 15-16 বছর একসঙ্গে ঘর করছি, তোমাকে আমি চিনি। পেটে মেরে আগে তোমার নিজের ছেলেকে শাসন করো, তারপরে পরের ছেলেকে করো, তখন গায়ে পড়ে কথা কইতে যাব না আমি। আমার পাঁচু গোপালের সঙ্গে ওর তুলনা, দেবতার সঙ্গে বাঁদরের তুলনা, এরপরে আরো কি যে তুমি বলে বেড়াবে তাই ভাবি মেজো বউ। কে দেবতা কে বাঁদর সে আমি জানি দিদি, আর আমি কিছুই বলবো না তোমায়। যদি বলি তো এই যে তোমার মতন নিষ্ঠুর, তোমার মতন বেহায়া মেয়ে মানুষ আর সংসারে নেই। যিনি দিনরাত করছেন তিনি এর বিহিত করবেন। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমার ভাইয়ের মর্ম আমি বুঝি নে, বুঝে পরে। কখনো ভালো হবে না। ভাই বোনে ঝগড়া বাঁধিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলে ধম্মে সইবে না, তা বলে দিচ্ছি। বলে তিনি রান্নাঘরে গিয়ে ঢুকলেন। দুই জায়ের মধ্যে এই ধরনের গালিগালাজ সাপসাপান্ত অনেকবার অনেক রকম হয়ে গিয়েছে, কিন্তু আজ ঝাঁঝটা কিছু বেশি। অনেক সময় হেমাঙ্গিনী শুনেও শুনতো না, বুঝেও গায়ে মাখতো না, কিন্তু আজ নাকি তার শরীরটা খারাপ ছিল। তাই উঠে এসে জানালায় দাঁড়িয়ে বলল, ওমা, এর মধ্যে চুপ করলে কেন দিদি? ভগবান হয়তো শুনতে পাননি, আরো খানিকক্ষণ ধরে আমার সর্বনাশ কামনা করো। বড়ঠাকুর ঘরে আসুক, তিনি শুনুন, ইনি ঘরে এসে শুনুন। এর মধ্যে হাঁপিয়ে পড়লে চলবে কেন? আমি কি কোনো সর্বনাশীর নাম মুখে এনেছি? মুখে কেন আনবে দিদি? মুখে আনবার পাত্রে তো তুমি নও। কিন্তু তুমি কি ঠাউরাও? একা তুমি শেয়া না, আর এই পৃথিবী শুদ্ধ লোক সব ন্যাকা। বলি ঠেস দিয়ে কার কপাল যে ভাঙছো সে কি কেউ টের পায় না? কাদম্বিনী এবার নিজ মূর্তি ধরলেন, মুখ ভেঙচিয়ে হাত পা নেড়ে বললেন, টের পেলেই বা যে দোষে থাকবে তারই গায়ে লাগবে। আর একা তুমিই টের পাও, আমি পাইনে। কেষ্ট যখন এলো সাত চরে রা করতো না, যা বলতো মুখ বুঝে তাই করতো। আজ দুপুর বেলা কাজ জোরে কি জবাব দিয়ে গেল, জিজ্ঞাসা করে দেখো এই প্রসন্নর মাকে। সে কথা সত্যি মেজ বৌমা। আজ সে ভাত ফেলে উঠে যেতে মা বললেন, এ পিণ্ডি না গিললে যখন জমের বাড়ি যেতে হবে, তখন এত তেজ কিসের জন্যে? সে বলে গেল, আমার মেজদি থাকতে কাউকে ভয় করি নে। কেমন হলো তো? কাজ জোরে এত তেজ শুনি। আজ আমি স্পষ্ট বলে দিচ্ছি মেজ বউ, ওকে তুমি 100 বার ডেকো না। আমাদের ভাই বোনেদের কথার মধ্যে থেকো না। হেমাঙ্গিনী আর কথা বাড়ালো না। জানলার থেকে ঘরে ফিরে এসে চুপ করে ভাবতে লাগলো, কত বেশি অত্যাচারের ফলে ওই অবলা বালকটির দ্বারাও সম্ভব হয়েছে। আবার মাথা ধরে জ্বর বোধ হচ্ছিল, তাই অসময়ে বিছানায় এসে নির্জীবের মতো পড়েছিল। তার স্বামী ঘরে ঢুকে তা লক্ষ্য না করেই রেগে উঠে বললেন, বৌঠানের ভাইকে নিয়ে আজ কি কাণ্ড বাঁধিয়ে বসে আছো? কারো মানা শুনবে না। যেখানে যত হতভাগা লক্ষ্মীচারা আছে, দেখলেই তার দিকে কোমর বেঁধে দাঁড়াবে। রোজ রোজ আমার এত হাঙ্গামা সহ্য হয় না মেজ বউ। আজ বৌঠান আমাকে না হোক 10টা কথা শুনিয়ে দিলেন। বৌঠান হক কথা কবে বলেন যে আজ না হক কথা বলেছেন তোমাকে? কিন্তু আজ তিনি ঠিক কথাই বলেছেন। তোমার স্বভাব জানি তো। সেবার বাড়ির রাখাল ছোঁড়াটাকে নিয়ে এই রকম করলে। মতি কামারের ভাগ্নের অমন বাগানখানা তোমার জন্যই মুঠোর ভেতর থেকে বেরিয়ে গেল। উল্টে পুলিশ থামাতে 100-150 ঘর থেকে গেল। তুমি নিজের ভালো মন্দও কি বোঝো না? কবে এ স্বভাব যাবে? স্বভাব যাবে আমার মনে হলে,
তার আগে নয়। আমি মা, আমার কোলে ছেলেপুলে আছে, মাথার উপর ভগবান আছেন। এর থেকে বেশি কিছু আর আমি গুরুজনদের নামে নালিশ করতে চাই না। আমার অসুখ করেছে, আমাকে আর কথা বলিও না, তুমি যাও এখন। বলে গায়ের র্যাপারখানা টেনে পাশ ফিরে শুয়ে পড়ল। বিপিন প্রকাশ্যে আর তর্ক করতে সাহস করলেন না, কিন্তু মনে মনে স্ত্রীর উপর এবং বিশেষ করে ওই গলগৃহ দুর্ভাগাটার উপর আজ অত্যন্ত চটে গেলেন। পরদিন সকালে জানলা খুলতেই হেমাঙ্গিনীর কানে বড় জায়ের তীক্ষ্ণ কণ্ঠের ঝংকার প্রবেশ করল। তিনি স্বামীকে সম্বোধন করে বলছেন, ছোড়াটা কাল থেকে পালিয়ে রইলো, একবার খোঁজ নিলে না? চুল হয়ে যাক, কি হবে খোঁজ করে? তাহলে যে নিজেদের গ্রামে বাস করা দায় হবে। আমাদের শত্রুর তো দেশে কম নেই। কোথাও পড়ে মরে টরে থাকলে ছেলে বুড়ো বাড়ি শুদ্ধ সবাইকে জেলখানায় থাকতে হবে, তা বলে দিচ্ছি। হেমাঙ্গিনী সমস্তই বুঝলেন এবং তৎক্ষণাৎ জানলাটা বন্ধ করে দিয়ে একটা নিঃশ্বাস ফেলে অন্য জায়গায় চলে গেলেন। দুপুরবেলা রান্নাঘরের দাওয়ায় বসে খানকতক রুটি খাচ্ছিলেন। হঠাৎ চোরের মতো সন্তর্পণে পা ফেলে কেষ্ট এসে উপস্থিত হলো। চুল রুক্ষ, মুখ শুকনো। কোথায় পালিয়েছিলি রে কেষ্ট? পালাইনি তো, কাল সন্ধ্যের পর দোকানে শুয়েছিলাম। ঘুম ভেঙে দেখি দুপুর রাত্রির। খিদে পেয়েছে মেজদি। যা, ও বাড়িতে গিয়ে খেগে যা। মিনিট খানেক চুপচাপ দাঁড়িয়ে থেকে কেষ্ট চলে যাচ্ছিল। হেমাঙ্গিনী ডেকে ফিরিয়ে নিয়ে কাছে বসালেন এবং সেখানেই ঠাঁই করে রাঁধুনিকে ভাত দিতে বললেন। তার খাওয়া প্রায় অর্ধেক হয়েছিল, এমন সময় উমা বাইরের থেকে ব্যস্তভাবে ছুটে এসে নিঃশব্দ ইঙ্গিতে জানালো বাবা আসছেন। মেয়ের ভাব দেখে মা আশ্চর্য হয়ে বললেন, ও মা, তাতে তুই অমন করছিস কেন? উমা কেষ্টর পেছনে এসে দাঁড়িয়েছিল। প্রত্যুত্তরে তাকে আঙুল দেখিয়ে চোখ মুখ নেড়ে তেমনি ইশারায় দেখালো খাচ্ছে যে। কেষ্ট কৌতূহলী হয়ে ঘাড় ফিরিয়ে দেখল উমার উৎকণ্ঠিত দৃষ্টি। শঙ্কিত মুষ্টির ইশারা তার চোখে পড়ল। এক মুহূর্তে তার মুখ সাদা হয়ে গেল। কি ত্রাস যে তার মনে জন্মালো সেই জানে। মেজদি, বাবু আসছেন। বলেই সে ভাত ফেলে ছুটে গিয়ে রান্নাঘরের দৌড়ের আড়ালে দাঁড়ালো। তার দেখা দেখি উমাও আরেকদিকে পালিয়ে গেল। হঠাৎ গৃহস্বামীর আগমনে চোরের দল যেরকম ব্যবহার করে এরাও ঠিক সেইরূপ আচরণ করে বসল। প্রথমটা হেমাঙ্গিনী হতবুদ্ধির মতো একবার এদিক ওদিকে চাইলেন, তারপরে পরিশ্রান্তের মতো দেওয়ালে ঠেস দিয়ে এলিয়ে পড়লেন। লজ্জা ও অপমানের তীর যেন তাঁর বুকখানায় ফোঁড় করে দিয়ে গেল। পরক্ষণেই বিপিন এসে উপস্থিত হলেন। সামনে স্ত্রীকে ওভাবে বসে থাকতে দেখে উদ্বিগ্ন মুখে প্রশ্ন করলেন, ও কি খাবার নিয়ে অমন করে বসে যে? আবার জ্বর হলো নাকি? এখানে এত ভাত ফেলে উঠে গেল কে? ললিত বুঝি? না, সে নয়, ও বাড়ির কেষ্টা খাচ্ছিল। তোমার ভয়ে দৌড়ের আড়ালে গিয়ে লুকিয়েছে। কেন? কেন তা তুমিই ভালো জানো। আর শুধু সে নয়, তুমি আসছো খবর দিয়ে উমাটাও ছুটে পালিয়েছে। গিন্নির কথাবার্তা বাঁকা পথ ধরেছে দেখছি। বুঝে শুনে কথা বলতে হবে। ও বেটি পালাতে গেল কোন দুঃখে? কি জানি, বোধ করি মায়ের অপমান চোখে দেখবার ভয়েই পালিয়েছে। কেষ্ট তো পরের ছেলে, সে তো লুকোবেই। পেটের মেয়েটা পর্যন্ত বিশ্বাস করতে পারলে না যে তার মায়ের কাউকে ডেকে এক মুঠো ভাত দেওয়ার অধিকারটুকু পর্যন্ত আছে। এবার বিপিন টের পেলেন ব্যাপারটা সত্যি বিশ্রী হয়ে উঠেছে। অতএব পাছে একেবারে বাড়াবাড়িতে গিয়ে পৌঁছয় এজন্য অভিযোগটাকে সামান্য পরিহাসে পরিণত করে চোখ টিপে ঘাড় নেড়ে বললেন, না, তোমার কোনো অধিকার নেই। ভিখিরি এলেও ভিক্ষেও না। সে যাক, কাল থেকে আর মাথা ধরেনি তো।
আমি মনে করছি শহর থেকে কেদার ডাক্তারকে ডেকে পাঠাই, না হয় একবার কলকাতায়। আচ্ছা, উমার সামনে তুমি কেষ্টকে কিছু বলেছিলে? আমি? কই না। ও ও সেদিন যেন মনে হচ্ছে বলেছিলুম। বৌঠান রাগ করেন, দাদা বিরক্ত হন, উমা বোধ করি সেখানে দাঁড়িয়েছিল, কি জানো। থাক, বুঝেছি, আর বলতে হবে না তোমাকে। এই কেষ্ট, শোন, এই 4টে পয়সা নে, যা দোকান থেকে মুড়ি টুড়ি কিছু কিনে খেগে যা। আর শোন, খিদে পেলে আর আসিস নি আমার কাছে। তোর মেজদের এমন জোর নেই যে বাইরের মানুষকে ডেকে এক মুঠো ভাত খেতে দেয়। যা ভাই, আর আসিস নি। কেষ্ট নিঃশব্দে চলে গেল। ঘরের ভিতর দাঁড়িয়ে বিপিন তার পানে চেয়ে ক্রোধে দাঁত কড়মড় করলেন। 5-6 পরে একদিন বিকেলে বিপিন অত্যন্ত বিরক্তি মুখে ঘরে ঢুকে বললেন, এসব কি তুমি শুরু করলে মেজবউ? কেষ্ট তোমার কে যে একটা পরের ছেলে নিয়ে দিনরাত আপনা আপনার মধ্যে লড়াই করে বেড়াচ্ছ? আজ দেখলাম দাদা পর্যন্ত ভারী রাগ করেছেন। বলো কি, তিনি পর্যন্ত রাগ করেছেন? এ তো বড় আশ্চর্যের কথা, শুনলে হঠাৎ বিশ্বাস হয় না যায়। তা এখন কি করলে রাগ থামবে সেইটা বলো। হাজার হলেও গুরুজনের সম্বন্ধে কি? সব জানি, ছেলে মানুষটি নই যে গুরুজনদের মান মর্যাদা তা বুঝিনি, কিন্তু ছোঁড়াটাকে ভালোবাসি বলেই যেন ওরা আমাকে দেখিয়ে দেখে ওকে দিবা রাত্র বিদ্যে থাকেন। তার কণ্ঠস্বর কিছুটা নরম শোনালো, কারণ হঠাৎ ভাসুরের সম্বন্ধে বাজে করে কথা বলে ফেলে সে নিজেই মনে মনে লজ্জিত হয়ে পড়েছিল। কিন্তু তাঁরও গায়ের জ্বালাটা বড় জ্বলছিল, তাই রাগ সামলাতে পারেননি। বিপিন গোপনে ওপক্ষে ছিলেন, কারণ এই একটা পরের ছেলে নিয়ে নিরর্থক দাদাদের সাথে ঝগড়াঝাটি তিনি মনে মনে পছন্দ করতেন না। স্ত্রীর এই লজ্জাটুকু লক্ষ্য করে জোর পেয়ে বললেন, বেদাবেদি কিছুই নয়, তারা নিজেদের ছেলে শাসন করছেন, কাজ শেখাচ্ছেন, তাতে তোমাকে বিঁধলে চলবে কেন? তাছাড়া যাই করুন, তারা গুরুজন যে। তারা গুরুজন আর আমিও মা। গুরুজন যদি নিজের মান নিজের নিঃশেষ করে আনেন, তা আমি আর কি দিয়ে তা ভর্তি করব? বিপিন কি একটা জবাব দিতে যাচ্ছিল, থেমে গেলেন। দরজার বাইরে কুণ্ঠিত কণ্ঠের বিনম্র ডাক শোনা গেল। মেজদি, স্বামী স্ত্রীতে চোখাচোখি হলো। স্বামী একটু হাসলেন। স্ত্রী কবাটের কাছে সরে এসে নিঃশব্দে কেষ্টর মুখের দিকে তাকাতেই সে আহ্লাদে গলে গিয়ে প্রথমেই যা মুখে আসলো বলল, কেমন আছো মেজদি? এখানে কি? কেন তুই রোজ রোজ এখানে আসিস বলতো? ভয়ে বিস্ময়ে লজ্জায় মুখখানা তার কালি মাখা হয়ে গেল। বলল, দেখতে এসেছি। দেখতে এসেছে তোমাকে। আর এখানে তুই আসিস নে, যা। আচ্ছা। বলে কেষ্ট তার মুখের কালি হাসি দিয়ে ঢাকতে গিয়ে সমস্ত মুখ আরো কালো, আরো বিশ্রী বিকৃত করে মুখ নিচু করে চলে গেল। দিন 5-6 হয়ে গেল, হেমাঙ্গিনীর জ্বর ছাড়েনি। কাল ডাক্তার বলে গেছিলেন সর্দিতে বুক বসে গেছে। সন্ধ্যার দ্বীপ সবেমাত্র জ্বালা হয়েছিল। ললিত ভালো জামা পরে ঘরে ঢুকে বলল, মা, দত্তদের বাড়ি পুতুল নাচ হচ্ছে, দেখতে যাব? হ্যাঁ রে ললিত, তোর মা যে এই 5-6টা দিন বিজনেই পড়ে আছে। একবার তুই কাছে এসো তো, বসিস নে। ললিত লজ্জা পেয়ে মাথার কাছে এসে বসল। মা সস্নেহে ছেলের পিঠে হাত দিয়ে বললেন, আচ্ছা, এ অসুখ যদি না সারে, যদি মরে যাই,
কি করবি তুই? খুব কাঁদবি? যা, সেলে যাবে। বলে ললিত মায়ের বুকের উপর একটা হাত রাখল। মা ছেলের হাতখানি হাতে নিয়ে চুপ করে রইলেন। এই স্পর্শ তার সর্বাঙ্গ জুড়িয়ে দিতে লাগলো। ইচ্ছে করতে লাগলো এমন করেই বহুক্ষণ কাটান। কিন্তু একটু পরেই ললিত উসখুস করতে লাগলো। পুতুল নাচ হয়তো এতক্ষণে শুরু হয়ে গিয়েছে। ভিতরে ভিতরে তার মন অস্থির হয়ে উঠল। ছেলের মনের কথা বুঝতে পেরে মা মনে মনে হেসে বললেন, আচ্ছা যা, দেখে আয়। দেখিস বেশি রাত করিস নে যেন। না মা, এক্ষুনি ফিরে আসবো। বলে ললিত ঘরের বাইরে চলে গেল। কিন্তু মিনিট দুই পরে ফিরে এসে বলল, মা, একটা কথা বলবো। কি? একটা টাকা চাই তো, ওই কুলুঙ্গিতে আছে নিগে। দেখিস বেশি নিস নে যেন। না মা, টাকা চাইনে। যদি বলি শুনবে? টাকা চাইনি? তবে কি কথা রে? কেষ্ট মামাকে একবার আসতে দেবে? ঘরে ঢুকবে না। ওই দোরগোড়া থেকে একটিবার তোমাকে দেখেই চলে যাবে। কালকেও বাইরে এসে বসেছিল, আজকেও এসে বসে আছে। সে কি বসে আছে? হ্যাঁ, যা ললিত যা, শিগগির যা, এক্ষুনি একবারটি ডেকে নিয়ে আয়। আহা, বসে আছে? তোরা তোরা আমাকে একবারটি কেউ জানালি নে রে? ভয়ে আসতে চায় না যে। মিনিটখানেক পরে কেষ্ট ঘরে ঢুকে মাটির দিকে ঘাড় বেঁকিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। এসো দাদা, এসো। কেষ্ট তেমনিভাবে স্থির হয়ে রইল। তিনি নিজে তখন উঠে এসে কেষ্টর হাত ধরে বিছানায় নিয়ে গেলেন। পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, হ্যাঁ রে কেষ্ট, বকেছিলুম বলে তোর মেজ দিদিকে ভুলে গেছিস? কেষ্ট ফুঁপিয়ে কেঁদে উঠল। হেমাঙ্গিনী আশ্চর্য হলেন, কারণ কখনো কেউ তাকে কাঁদতে দেখেনি। অনেক দুঃখ, কষ্ট, যাতনা দিলেও সে ঘাড় হেঁট করে নিঃশব্দে থাকে। লোকজনের সামনে চোখের জল ফেলে না। তার এই স্বভাবটি হেমাঙ্গিনী জানতেন বলেই বড় আশ্চর্য হয়ে বললেন, ছি, কান্না কিসের? বেটা ছেলেকে চোখের জল ফেলতে আছে কি? উত্তরে কেষ্ট মোচার খুঁট মুখে গুজে প্রাণপণে চেষ্টায় কান্না রোধ করতে লাগলো এবং বলল, ডাক্তার বলে যে বুকে সর্দি বসেছে। এই জন্যে? ছি ছি, কি ছেলে মানুষ তুই রে! সর্দি বসেছে বসলেই বা, যদি মরি তুই আর ললিত কাঁধে করে গঙ্গায় দিয়ে আসবি, কেমন? কি পারবি নে? বলি মেজ বউ, কেমন আছো আজ? বলে বড় বউ দোরগোড়ায় এসে দাঁড়ালেন। কিছুক্ষণ কেষ্টর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, এই যে ইনি এসে হাজির হয়েছেন, আবার ও কি মেজগিন্নির কাছে কেঁদে সোহাগ করা হচ্ছে যে? ন্যাকা আমার, কত ফন্দি জানে। ক্লান্ত বিস্মত হেমাঙ্গিনী এইমাত্র বালিশে হেলান দিয়ে কাত হয়ে পড়েছিলেন। তীরের মতো সোজা উঠে বসে বললেন, দিদি, আমার 6-7 দিনের জ্বর। তোমার দুটি পায়ে পড়ি, আজ তুমি বাড়ি যাও। তোমাকে তো বলিনি মেজ বউ, নিজের ভাইকে শাসন করছি, তুমি এত মারমুখী হয়ে উঠেছো কেন? শাসন তো রাত্রি দিনই চলছে, তোমার বাড়ি গিয়ে করো। এখানে আমার সামনে শাসন করার দরকার নেই, আর আমার সামনে আমি করতেও দেবো না তোমাকে। কেন? তুমি কি বাড়ি থেকে তাড়িয়ে দেবে নাকি? আমার বড় অসুখ দিদি, তোমার দুটি পায়ে পড়ি, হয় চুপ করো নয় বাড়ি যাও। সে আজ ভালো করেই হবে। আমার না
আমি লাগান ভাঙা নাচ বার করব। পঞ্চাত মিথ্যুক কোথাকার। বললুম গরুর দড়ি নেই কেষ্ট, দুয়াটি পাট কেটে দে। না দিদি, তোমার পায়ে পড়ি, পুতুল নাচ দেখে আসি। এই বুঝি পুতুলের নাচ হচ্ছে রে? কাদম্বিনী গুম গুম করে পা ফেলে চলে গেলেন। হেমাঙ্গিনী কতক্ষণ কাঠের মতো বসে থেকে শুয়ে পড়ে বলল, কেন তুই পুতুল নাচ দেখতে গেলি না কেষ্ট? গেলে তো আর এসব হতো না। আসতে যখন তোকে ওরা দেয় না ভাই, তখন আর আসিস নে আমার কাছে। আমাদের গাঁয়ের বিশালাক্ষী ঠাকুর বড় জাগ্রত মেজদি। পুজো দিলে নাকি অসুখ সেরে যায়। দাও না মেজদি। এইমাত্র নিরর্থক ঝগড়া হয়ে যাওয়ায় হেমাঙ্গিনীর মনটা ভারী বিগড়ে গিয়েছিল। ঝগড়াঝাটি তো হয়, সেজন্য নয়, এমন একটা রসালো ছুতো পেয়ে এই হতভাগার দুর্দশা যে কিরূপ হবে, আসলে সেই কথাটা মনে মনে তোলপাড় করে তার বুকের ভেতরটা ক্ষোভে ও নিরুপায় আক্রোশে জ্বলে উঠছিল। কেষ্ট ফিরে আসতেই হেমাঙ্গিনী উঠে বসল এবং কাছে বসিয়ে গায়ে হাত বুলিয়ে দিয়ে কেঁদে বলল, আমি ভালো হয়ে তোকে লুকিয়ে পুজো দিতে পাঠিয়ে দেবো। পারবি একলা যেতে? একলা যেতে খুব পারবো। তুমি আজকে আমাকে একটা টাকা দিয়ে পাঠিয়ে দাও না মেজদি। আমি কাল সকালেই পুজো দিয়ে তোমাকে প্রসাদ এনে দেব। সে খেলে তক্ষুনি অসুখ সেরে যাবে। দাও না মেজদি, আজকেই পাঠিয়ে। তোর যে আর সবুজ হয় না, কিন্তু কাল ফিরে এলে তোকে যেরা খুব মারবে ভাই। মারুক গে, তোমার অসুখ সেরে যাবে তো। হ্যাঁ রে কেষ্ট, আমি তো তোর কেউ নই, তবু আমার জন্যে তোর এত মাথা ব্যথা কেন? এ প্রশ্নের উত্তর কেষ্ট কোথায় পাবে? সে কি করে বোঝাবে তার পীড়িত হৃদয় দিন রাত কেঁদে কেঁদে তার মাকে খুঁজছে? একটুখানি মেজদিদির মুখের দিকে তাকিয়ে সে বলল, তোমার অসুখ যে সারছে না মেজদি। বুকে সর্দি বসেছে যে। আমার সর্দি বসেছে তাতে তোর কি? তোর এত ভাবনা হয় কেন? ভাবনা হবে না মেজদি? বুকে সর্দি বসা যে বড় খারাপ। অসুখ যদি বেড়ে যায় তাহলে? তাহলে তোকে ডেকে পাঠাবো, কিন্তু না ডেকে পাঠালে আর আসিস নে ভাই। কেন মেজদি? তাহলে বলো, কাল সকালে কখন ডেকে পাঠাবে? কাল সকালেই আবার তোর আসা চাই? আচ্ছা, কাল সকালে না হয় দুপুর বেলায় আসবো না মেজদি? তার চোখে মুখে এমনই একটা ব্যাকুল অনুনয় ফুটে উঠল যে হেমাঙ্গিনী মনে মনে ব্যথা পেলেন। কিন্তু আর তো তার কঠিন না হলেই নয়। সবাই মিলে এই নিরীহ একান্ত অসহায় বালকের উপর যে নির্যাতন শুরু করেছে, কোনো কারণেই আর তা বাড়তে দেওয়া চলে না। সে হয়তো সইতে পারে মেজদির কাছে আসা যাওয়া করবার দণ্ড যতই গুরুতর হোক না কেন, সে হয়তো সহ্য করতে পিছবে না, কিন্তু কিন্তু তা বলে তিনি নিজে কি করে সইবেন? হেমাঙ্গিনীর চোখ ফেটে জল আসতে লাগলো। তাও তিনি মুখ ফিরিয়ে রুক্ষ স্বরে বললেন, বিরক্ত করিস না কেষ্ট, যা এখান থেকে। ডেকে পাঠালে আসিস, না হলে যখন তখন এসে আর আমাকে বিরক্ত করিস নে। না, বিরক্ত করিনি তো। বলে ভীত লজ্জিত মুখখানি হেঁট করে তাড়াতাড়ি কেষ্ট উঠে গেল। এইবার হেমাঙ্গিনীর দুই চোখ বেয়ে জল পড়তে লাগলো। তিনি স্পষ্ট দেখতে পেলেন এই নিরুপায় অনাথ ছেলেটা মা হারিয়ে তাঁকেই মা বলে আশ্রয় নিয়েছে। তাঁরই আঁচলের অল্প একটুখানি মাথায় টেনে নেওয়ার জন্য কাঙালের মতো কি করেই না বেড়াচ্ছে। হেমাঙ্গিনীর চোখ মুছে মনে মনে বললেন, কেষ্ট, মুখখানি অমন করে গেলি ভাই, কিন্তু তোর মেজদি যে তোর চেয়েও নিরুপায়। তোকে জোর করে বুকে টেনে আনবে সে ক্ষমতা যে তার আর নেই ভাই।
পরদিন ললিত এসে বলল, মা, কাল কেষ্ট মামা তাগাদায় না গিয়ে তোমার কাছে এসে যে বসেছিল, সেই জন্য জ্যাঠামশাই এমন মার মারলেন যে নাক দিয়ে। আচ্ছা, হয়েছে হয়েছে, এখন যা দেখি তুই এখান থেকে। অকস্মাৎ ধমকানি খেয়ে ললিত চমকে উঠল, আর কোনো কথা না বলে ধীরে ধীরে চলে যাচ্ছিল। মা ডেকে বললেন, শোন রে, নাক দিয়ে কি খুব রক্ত পড়ছিল? না, খুব নয়, একটুখানি। আচ্ছা, তুই যা এখন। মা, এই যে বাইরে কেষ্ট মামা দাঁড়িয়ে রয়েছে। কেষ্ট শুনতে পেল। বোধ করি এটাকেই অভ্যর্থনা মনে করে মুখ বাড়িয়ে সলজ্জ হাসি হেসে বলল, কেমন আছো মেজদি? কেন এসেছিস সেখানে? যা বলছি, যা শিগগির দূর হয় এখান থেকে। কেষ্ট বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। হেমাঙ্গিনী অধিকতর তীক্ষ্ণ তীব্র কণ্ঠে বললেন, তবু দাঁড়িয়ে রইলি হতভাগা, গেলি নে। যাচ্ছি মেজদিদি। একশো বার বলি হতভাগাকে হাসিস নি আমার কাছে, তবু মেজদি শিবুকে বলে দিস তো ললিত, ওকে যেন আর ঢুকতে না দেয়। কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি, আজ এই অসুখের উপর একটা ভিক্ষে চাইছি, দেবে? কি চাই? কেষ্টকে আমাকে দাও, ও বেচারি বড় দুঃখী, মা বাপ নেই, ওকে যে ওরা মেরে ফেলছে, এই যে আমি আর চোখে দেখতে পাচ্ছি না। দাও না, কেষ্টকে আমাকে দাও। তাহলে চোখ বুজে থাকলেই তো হয়। আমি তোমার কাছে হাত জোর করছি, তোমার দিব্যি করে বলছি, ওকে আমি আমার পেটের ছেলের মতন ভালোবেসেছি। দাও আমাকে, ওকে মানুষ করি, খাওয়াই, পড়াই, তারপর যা ইচ্ছে হয় তোমাদের তাই করো। বড় হলে আমি একটি কথাও আর কবনি। ও কি আমার গোলার ধান, চাল যে তোমাকে এনে দেব? পরের ভাই পরের বাড়ি এসেছে, তোমার মাঝখানে পড়ে এত দরদ কিসের জন্য? তুমি ইচ্ছে করলে বড় ঠাকুরকে বলে, দিদিকে বলে স্বচ্ছন্দে আনতে পারো। তোমার দুটি পায়ে পড়ছে, কেষ্টকে আমায় দাও। আচ্ছা, তাই যদি হয়, আমি বা এত বড় মানুষ কি সেজে তাকে প্রতিপালন করব? তুমি আগে আমার একটা তুচ্ছ কথাও ঠেলতে নেই, আর এখন কি এমন অপরাধ করেছি যে যখন এমন করে জানাচ্ছি, বলছি, সত্যি যে আমার প্রাণটা বার হয়ে যাচ্ছে, তুমি সামান্য কথাটা রাখতে চাইছো না? আচ্ছা, সে দুর্ভাগা বলে কি তোমরা সকলে মিলে তাকে মেরে ফেলবে? আমি তাকে আমার কাছে আসতে বলি, দেখি দেখি ওরা কি করে। আমি খাওয়াতে পারবো না। আমি পারবো? আমি কি বাড়ির কেউ নই যে নিজের ছেলেকে খাওয়াতে পারবো না? আমি কালই তাকে আমার কাছে এনে রাখবো, আর দিদিরা জোর করেন তো আমি তাকে থানায় দারোগার কাছে পাঠিয়ে দেবো। আচ্ছা, সে দেখা যাবে। বলে বেরিয়ে গেল। পরদিন সকাল থেকে বৃষ্টি পড়ছিল। হেমাঙ্গিনী জানলাটা খুলে দিয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন। এমনি সময়ে টুনির কণ্ঠস্বর কানে গেল। সে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল, মা, তোমার গুণধর ভাই জলে ভিজতে ভিজতে এসে হাজির হয়েছে। হেমাঙ্গিনীর বুকটা যেন কেঁপে উঠল। ললিতকে ডেকে বললেন, ললিত, যা তো বাবু বাড়ির সদরে, দেখ তো তোর কেষ্ট মামা কোথা থেকে এলো। ও মা, সে কি করেছিল সে? কাল দুপুরবেলা তাকে তাগাদা করতে পাঠিয়েছিল গয়লাদের কাছে। 3 টাকা আদায় করে পালিয়েছিল।
সব খরচ করে এই আসছে। কে বললে সে টাকা আদায় করেছিল? লক্ষণ গয়লা নিজে এসে বলে গেছে। আমি পড়তে চললুম। ঘন্টা 2-3 আর কোনো গোলযোগ শোনা গেল না। বেলা 10টার সময় রাঁধুনি খানকতক রুটি দিয়ে গেছিল। হেমাঙ্গিনী সবে মুখে তুলেছিলেন এমনি সময় তাঁরই ঘরের বাইরে কুরুক্ষেত্র বেঁধে গেল। বড়গিন্নির পেছনে পাঁচু গোপাল কেষ্টর কান ধরে হিড়হিড় করে টেনে আনছে। সঙ্গে বড় কর্তাও আছেন। মেজকর্তাকেও আবার জন্য দোকানে লোক পাঠানো হয়েছে। হেমাঙ্গিনী তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়ে ঘরের একপাশে সরে দাঁড়াতেই বড় কর্তা তীব্র কটু কণ্ঠে শুরু করে দিলেন। তোমার জন্য আর তো আমরা বাড়িতে টিকতে পারি না মেজ বৌমা। বিপিনকে বলো আমাদের বাড়ির দামটা ফেলে দিক, আমরা আর কোথাও উঠে যাই। হেমাঙ্গিনী বিস্ময়ে হতবুদ্ধি হয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। তখন বড়গিন্নি যুদ্ধ পরিচালনার ভার স্বহস্তে নিয়ে দরজার সামনে এসে হাত মুখ নেড়ে বললেন, মেজ বউ, আমি বড় যা, তা আমাকে কুকুর শিয়াল মনে করো তা ভালোই করো, কিন্তু 1000 দিন বলেছি মিছে লোক দেখানো আহ্লাদ দিয়ে আমার ভাইয়ের মাথাটি খেও না। কেমন এখন গড়ল তো? ওগো, 2 দিন সোহাগ করা সহজ, কিন্তু চিরকালের ভাতটি তো তুমি নেবে না, সে তো আমাকেই সইতে হবে। কি হয়েছে? বেশ হয়েছে, খুব চমৎকার হয়েছে। তোমার শেখানোর গুণে আদায় টাকা চুরি করতে শিখেছে। আর 2 দিন কাছে ডেকে আরো 2টো সলা পরামর্শ দাও, তাহলে সিন্দুক ভাঙতে ছিট কাটতেও শিখবে। আমি কি তাকে চুরি ডাকাতি করতে শিখিয়ে দিয়েছি দিদি? কেমন করে জানবো কি তুমি শিখিয়ে দিয়েছো না দিয়েছো? এসব তো তার আগে ছিল না, এখনই বা হলো কেন? এত লুকোচুরির কথাবার্তাই বা তোমাদের কি, আর এত আহ্লাদি দেয়াই বা কি জন্যে? মুহূর্তকালের জন্য হেমাঙ্গিনী হতজ্ঞানের মতো স্তম্ভিত হয়ে গেলেন। এমন নিষ্ঠুর আঘাত, এত বড় নির্লজ্জ অপমান মানুষ মানুষকে যে করতে পারে তা যেন তার মাথায় ঢুকল না। কিন্তু ওই মুহূর্তকালের জন্য পরক্ষণে সে মর্মান্তিক আহত সিংহীর মতো 2 চোখে আগুন জ্বেলে বের করলো। বাসরকে সামনে রেখে মাথায় কাপড় টেনে আরেকটু টেনে দিল, কিন্তু রাগ সামলাতে পারল না। বড়জাকে সম্বোধন করে মৃদু অথচ জোর কণ্ঠস্বরে বলল, তুমি এত বড় চামার যে তোমার সাথে কথা কইতেও আমার ঘৃণাবোধ হয়। তুমি এত বড় বেহায়া মেয়ে মানুষ যে ওই ছোঁড়াটাকে ভাই বলেও পরিচয় দিচ্ছ। মানুষ জানোয়ার পুষলেও তাকে দুবেলা পেট ভরে খেতে দেয়, কিন্তু এই হতভাগাটাকে দিয়ে যত রকমের ছোট কাজ করিয়ে নিও তোমরা আজ পর্যন্ত একটা দিন পেট ভরে খেতে পর্যন্ত দাওনি। আমি না থাকলে এতদিন ও না খেতে পেয়ে মরেই যেত। ও পেটের জ্বালায় শুধু ছুটে আসে আমার কাছে, সোহাগ আহ্লাদ করতে আসে না। কি এত বড় কথা? আমরা খেতে দিই নে, শুধু খাটিয়ে নি, আর তুমি ওকে খেতে দিয়ে বাঁচিয়ে রেখেছো? ঠিক তাই, আজ পর্যন্ত কখনো ওকে দুবেলা তোমরা ঠিক মতন খেতে পর্যন্ত দাওনি। কেবল মারধর করেছো আর যত পেরেছো খাটিয়ে নিয়েছো। তোমার ভয়ে আমি 1000 দিন ওকে আসতে বারণ করেছি, কিন্তু ও খিদে বরদাস্ত করতে পারে না, আর আমার কাছে পেট ভরে 2টো খেতে পায় বলেই ছুটে ছুটে আসে। চুরি ডাকাতির পরামর্শ নিতে আসে না, কিন্তু তোমরা এত বড় হিংসুক যে তাও চোখে দেখতে পারো না। এবার ভাসুর জবাব দিলেন। কেষ্টকে সামনে টেনে এনে তার কোঁচার ঘুট খুলে একটা কলা পাতার ঠোঙা বের করে চিৎকার করে উঠলেন, হিংসুক আমরা? কেন যে ওরে ভালো চোখে দেখতে পারি নে তা তুমি নিজের চোখে দেখো মেজ বৌমা। তোমার শেখানোর গুণেই ও আমার টাকা চুরি করে তোমার ভালোর জন্য কোন একটা ঠাকুরের পুজো দিয়ে প্রসাদ এনেছে, এই নাও। বলে তিনি গোটা 2 সন্দেশ ও ফুল বেলপাতার ঠোঙার ভিতর থেকে বের করে দেখালেন। কাদম্বিনীর চোখ কপালে তুলে বললেন, মাগো, কি মিটমিটে শয়তান, কি ধরিবার ছেলে! বেশ তো মেজবো, এখন তুমি বলো না কি মতলবে ও চুরি করেছে? ও কি আমার ভালোর জন্যে? হেমাঙ্গিনী ক্রোধে জ্ঞান হারালো। একে তার শরীর অসুস্থ, তাতে এই সমস্ত মিথ্যা অভিযোগ।
সে কেষ্টর সামনে এসে তার দুই গালে সশব্দে চড় কষিয়ে বললেন, বদমাইশ, চোর, আমি তোকে চুরি করতে শিখিয়ে দিয়েছি? কতদিন তোকে আমার বাড়িতে ঢুকতে বারণ করেছি, কতবার তোকে তাড়িয়ে দিয়েছি। এখন তো আমার নিশ্চয় বোধ হচ্ছে তুই চুরির মতলবে যখন তখন এসে উকি মেরে দেখতিস। মেজ বউয়ের কেষ্টর প্রতি আজকার ব্যবহারে কাদম্বিনী অত্যন্ত খুশি হলেন। এই 16 বছরে এত খুশি কখনো তিনি হননি। অত্যন্ত খুশি হয়ে বললেন, ভিজে বেড়াল, কেমন করে জানবো মেজ বউ তুমি ওকে বাড়ি ঢুকতে বারণ করেছো? ও বলে বেড়ায় মেজদি আমাকে মায়ের চেয়ে ভালোবাসে। টাকা 3টে চুরি করে কোথা থেকে 2টো ফুল কুড়িয়ে এনেছে। বাড়ি ফিরে গিয়ে বড় কর্তা চোরের শাস্তি শুরু করলেন। সে কি নির্দয় প্রহার! কেষ্ট কথাও বলে না, কাঁদেও না। এদিকে মারলে ওদিকে মুখ ফেরায়, ওদিকে মারলে এদিকে। ভারী গাড়ি যুদ্ধ গরু কাদায় পড়ে যেমন মার খায়, তেমনি করে কেষ্ট নিঃশব্দে মার খেল। এমনকি কাদম্বিনী পর্যন্ত স্বীকার করলেন, মার খেতে শিখেছিল বটে, কিন্তু ভগবান জানেন এখানে আসার আগে নিরীহ স্বভাবের গুণে কখন কেউ তার গায়ে হাত তোলেন। হেমাঙ্গিনী নিজের ঘরের ভিতর সমস্ত জানলা দরজা বন্ধ করে কাঠের মূর্তির মতো বসেছিলেন। ললিত মার্ক দেখতে গেছিল, ফিরে এসে বলল, জ্যাঠাইমা বললেন কেষ্ট মামা বড় হয়ে নাকি ডাকাত হবে। ওই ওদের ওখানে কি সব ঠাকুর আছে। ললিত! কে মা? হ্যাঁ রে, এখনো কি তাকে সবাই মিলে মারছে? বলেই তিনি মেঝের ওপর উপুর হয়ে পড়ে কেঁদে উঠছিলেন। মায়ের কান্না দেখে ললিতও কেঁদে ফেলল। তারপর কাছে বসে মায়ের চোখ মুছিয়ে দিতে দিতে বলল, পেশন্যর মা কেষ্ট মামাকে টেনে বাইরে নিয়ে গেছে। হেমাঙ্গিনী আর কথা বললেন না, সেইখানে তেমনি করেই পড়ে রইলেন। বেলা 2-3টের সময় হঠাৎ কাঁপুনি দিয়ে ভয়ানক জ্বর আসলো। আজ অনেক দিন পর পথ্য করতে বসছিলেন। সে খাবার তখনও একধারে পড়ে শুকিয়ে গেল। সন্ধ্যার পর বিপিন ও বাড়িতে বৌঠানের মুখে সমস্ত ব্যাপার শুনে রেগে স্ত্রীর ঘরে ঢুকছিলেন। ললিত কাছে এসে ফিসফিস করে বলল, মা জ্বরে অজ্ঞান হয়ে আছেন। সে কি রে, আজ 3-4 দিন জ্বর ছিল না তো? বিপিন মনে মনে স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন। কত যে বাঁচতেন তা বছর 4-5 আগে দাদাদের থেকে পৃথক হবার সময় জানা গিয়েছিল। ব্যাকুল হয়ে ঘরে ঢুকেই দেখলেন তখনও তিনি মাটির উপর পড়েই আছেন। ব্যস্ত হয়ে বিছানাতে তুলবার জন্য গায়ে হাত দিতেই হেমাঙ্গিনীর চোখ মেলে এক মুহূর্ত স্বামীর মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ হঠাৎ 2 পা জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। হ্যাঁ গো, কেষ্টকে তুমি আশ্রয় দাও, নইলে এই জ্বর যে আমার সারবে না। মা দুর্গা আমায় কিছুতেই মাফ করবেন না। বলো বলো, কেষ্টকে তুমি আশ্রয় দেবে? দেবে তুমি কেষ্টকে আশ্রয়? বেশ, তুমি যা চাও তাই হবে। তুমি ভালো হয়ে ওঠো। হেমাঙ্গিনী আর কিচ্ছু বললেন না, বিছানায় উঠে শুয়ে পড়লেন। জ্বর রাত্রেই ছেড়ে গেল। পরদিন সকালে উঠে বিপিন তা লক্ষ্য করে পরম আহ্লাদিত হলেন। হাত মুখ ধুয়ে কিছু জলযোগ করে দোকানে বেরোচ্ছিলেন। হেমাঙ্গিনী এসে বলল, কাল মার খেয়ে কেষ্টার ভারী জ্বর হয়েছে, তাকে আমি আমার কাছে নিয়ে আসছি। তাকে এ বাড়িতে আনবার দরকার কি? যেখানে আছে সেখানেই থাক না। সে কি, কাল রাত্রে যে তুমি কথা দিলে তাকে আশ্রয় দেবে? হ্যাঁ, সে কে যে তাকে ঘরে এনে পুষতে হবে? তুমি যেমন। কাল রাত্রে স্ত্রীকে অত্যন্ত অসুস্থ দেখে যে কথা দিয়েছিলেন, আজ সকালে তাকে সুস্থ দেখে তাই তুচ্ছ করে দিলেন। ছাতাটা বগলে চাপিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, পাগলামি করো না, দাদারা ভারী চটে যাবেন। দাদারা চটে গিয়ে কি তাকে খুন করে ফেলতে পারেন? না আমি নিয়ে এলে সংসারে কেউ তাকে আটকে রাখতে পারে? আমার 2টি সন্তান ছিল, কাল থেকে 3টি হয়েছে। আমি কেষ্টার মা। আচ্ছা, সে তখন দেখা যাবে। এ বাড়িতে তাকে আনতে দেবে না? সরো সরো, কি পাগলামি করো? বলে বিপিন চোখ রাঙিয়ে চলে গেলেন। হেমাঙ্গিনী ডাকলেন,
শিবু, একটা গরুর গাড়ি ডেকে আন, আমি বাপের বাড়ি যাব। ইস, ভয় দেখানো হচ্ছে। তারপর দোকানে চলে গেলেন। কেষ্ট চণ্ডীমণ্ডপের একধারে ছেঁড়া মাদুরের ওপর জ্বরে, গায়ের ব্যথায় এবং বোধ করি বুকের ব্যথায় আচ্ছন্নের মতো পড়েছিল। হেমাঙ্গিনী ডাকলেন। কেষ্ট। কেষ্ট যেন প্রস্তুত হয়েই ছিল। এবারে তড়াক করে উঠে বসে বলল, মেজদি। পরক্ষণে সলজ্জ হাসিতে তার সমস্ত মুখ ভরে গেল, যেন তার কোনো অসুখ বিসুখ নেই। এইভাবে মহা উৎসাহে উঠে দাঁড়িয়ে কোঁচা দিয়ে ছেঁড়া মাদুর ঝাড়তে ঝাড়তে বলল, মেজদি, এখানে বসো। হেমাঙ্গিনী তার হাত ধরে বুকের কাছে টেনে এনে বললেন, আর তো বসবো না দাদা, আয় আমার সঙ্গে। আজ যে তোকে আমাকে বাপের বাড়ি পৌঁছে দিতে হবে। চলো। বলে কেষ্ট তার ভাঙা ছড়িটা বগলে চেপে নিল এবং ছেঁড়া গামছাখানা কাঁধে ফেলল। নিজেদের বাড়ির সদরে দাঁড়িয়েছিলেন। হেমাঙ্গিনী কেষ্টাকে নিয়ে চড়ে বসলেন গাড়িতে। গাড়ি যখন গ্রাম ছাড়িয়েছে তখন পেছন থেকে ডাকাডাকি চিৎকারে গাড়োয়ান গাড়ি থামালো। ঘেমে নিয়ে শুকনো মুখে বিপিন এসে উপস্থিত হলেন। সভয়ে প্রশ্ন করলেন, কোথায় যাও মেজবউ? কেষ্টদের গ্রামে। কখন ফিরবে? ভগবান যখন ফেরাবেন তখনই ফিরব। তার মানে? কখনো যদি কোথাও কেষ্টর আশ্রয় জোটে তবেই তো একা ফিরতে পারবো, না হলে একে নিয়েই আমায় থাকতে হবে। বিপিনের মনে পড়ল সেদিনেও স্ত্রীর মুখে এমনি ভাব দেখেছিলেন এবং এমনি কণ্ঠস্বরই শুনেছিলেন, যেদিন মতি কামারের নিঃসহায় ভাগ্নির বাগানখানি বাঁচাবার জন্য তিনি একাকী সমস্ত লোকের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। মনে পড়ল এ মেজবউ সে নয় যাকে চোখ রাঙিয়ে টলানো যায়। মাফ করো মেজবউ, বাড়ি চলো। হাত জোড় করছি, আমাকে তুমি মাফ করো। কাজ না শেষ করে আমি কিছুতেই বাড়ি ফিরতে পারবো না। বিপিন আর এক মুহূর্ত স্ত্রীর শান্ত দৃঢ় মুখের দিকে নিঃশব্দে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ সামনে ঝুঁকে পড়ে কেষ্টর ডান হাতটা ধরে ফেলে বললেন, কেষ্ট, তোর মেজদিকে তুই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় ভাই। শপথ করছি আমি বেঁচে থাকতে তোদের দুই ভাই বোনকে আজ থেকে কেউ পৃথক করতে পারবে না। আয় ভাই, তোর মেজদিকে নিয়ে আয়। এতক্ষণ তোমরা শুনলে মন পিয়ন পেজ অ্যান্ড ক্লাসিক্স চ্যানেলে আমাদের আজকের নিবেদন, কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প মেজ দিদি। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছে তারা হলেন, কথকের ভূমিকায় ছিল সন্দীপন, মেজ দিদির ভূমিকায় ছিলেন সোমা মিত্রদি, কেষ্টর ভূমিকায় ছিল শিশুশিল্পী সৃজন, ললিতের চরিত্রে ছিল শুভ্রজ্যোতি, কাদম্বিনীর চরিত্রে ছিল কমললতা, বিপিন, নাপিত এবং নবীনের ভূমিকায় ছিল তনয়, এবং টুনি আর প্রসন্নর মায়ের চরিত্রে ছিলাম আমি মৌমিতা। কেমন লাগলো আমাদের নিবেদন? অবশ্যই কিন্তু জানিও, আমরা আরও বেশি উৎসাহিত বোধ করব নিজেদের। তাহলে আজকে এই পর্যন্তই, আবার ফিরব নতুন এক সাহিত্য নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।